স্টুডেন্টস, আজ থেকে আমরা এনহ্যান্স ইওর নলেজ এই ইউটিউব চ্যানেলে বায়োলজি ক্লাসটা শুরু করতে চলেছি। এখানে আমরা ক্লাস 12 দিয়ে শুরু করব। ক্লাস 12 এর ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশন বা জনন, এই ইউনিটটা দিয়ে আমরা শুরু করছি। এই ইউনিটের যে চ্যাপ্টার, যেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা এই ইউনিটটাকে শুরু করব। তো এই ইউনিট হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। এই যে ইউনিটটা, এটা আমরা ক্লাস 11 এ অল্প স্বল্প পড়ে এসেছি এর ব্যাপারে, যে জনন কি, রিপ্রোডাকশন কি। তবু আমরা হালকা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি যে রিপ্রোডাকশন সম্পর্কে। সেটা হলো, রিপ্রোডাকশন হলো কোনো প্যারেন্টস থেকে যে অফস্প্রিং তৈরি হয়, অফস্প্রিং তৈরি হচ্ছে, মানে বাংলায় বলতে গেলে হচ্ছে জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা জনন বলি। এই জনন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হতে পারে এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশন তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সে সেক্সুয়ালি করুক বা এসেক্সুয়ালি করুক, রিপ্রোডাকশন জীব করবেই। তার মানে জনন বা রিপ্রোডাকশন জীবের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, একটা প্রপার্টি, এটা আমরা বলতে পারি। কিন্তু এদের মধ্যে একটা সামান্য একটা পার্থক্য আমাদের যেটা জানতেই হবে ক্লাস 12 এর জন্য, যে সেটা হলো এদের ক্ষেত্রে গ্যামেটস ফর্মেশন হয়। এদের ক্ষেত্রে গ্যামেটস ফর্মেশন হয়, আর সেটা এসেক্সুয়াল রিপ্রোডাকশনে হয় না। অর্থাৎ মেল ফিমেল দুটো গ্যামেটের ফিউশনের মধ্যে দিয়ে এমব্রিও বা জাইগোট, যেটা পরবর্তীকালে আসবে এই ক্লাস এই ইউনিটেই আসবে, জনন বা রিপ্রোডাকশন এই ইউনিটেই রয়েছে। তো এখানে আমাদের এইভাবে জানতে হবে যে গ্যামেটস এর ফিউশন সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয়, যার ফলে ভেরিয়েশন আসে, ভেরিয়েশন। অর্থাৎ এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতেই পারে যে ভেরিয়েশন দেখা যায় কাদের মধ্যে, সেখানে হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা শো করে, অর্থাৎ বিভিন্ন প্রাণী জীব, এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। এসেক্সুয়াল রিপ্রোডাকশন যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে না, অর্থাৎ যাদের ক্ষেত্রে গ্যামেট ফর্মেশনই হয় না, তাদের ক্ষেত্রে এসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। তাহলে তাদের ক্ষেত্রে কি কোনো ভেরিয়েশন আসে না, কারণ গ্যামেট ফর্মেশন হয় না, তাই ভেরিয়েশনও আসে না। তাহলে এসেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়? ক্লোন তৈরি হয়। ক্লোন হলো হচ্ছে জেনেটিক্যালি এন্ড মরফোলজিক্যালি, অর্থাৎ গঠনগত দিক থেকে এবং জেনেটিক্যালি দিক থেকে যে জনিত্রী জীব থাকে, সেই জনিত্রী জীবের সমতুল্য যে অপত্য জীব। মানে যেমন আমরা ফুল গাছ দেখে থাকি, একটা ফুল গাছ থেকে আরেকটা ফুল গাছ যখন আমরা কলম বা বিভিন্ন ভাবে করে থাকি, আমরা সেখানে দেখবো যে দুটো ফুল গাছের মধ্যে তেমন একটা ভেরিয়েশন আসে না, কারণ তাদের মধ্যে কোনো গ্যামেট ফর্মেশন হয় না। অর্থাৎ সেটাকে আমরা বলবো কি, ক্লোন। আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন এই চ্যাপ্টারে কিছু ভাবতেই লাগবে না, আমাদের লাগবে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ এইখানে যৌন জনন, অর্থাৎ এখানে গ্যামেট ফর্মেশন হবে, তো এই চ্যাপ্টারটা নামের মধ্যে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানে উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদ যারা যৌন জনন করে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে সমস্ত উদ্ভিদই কি তারা যৌন জনন করে? নিশ্চয়ই করে না, কারণ আমরা আগেই বলেছি গ্যামেট ফর্মেশনও হয়, আবার ক্লোনও হতে পারে। অর্থাৎ সমস্ত উদ্ভিদ যে যৌন জনন করবে তার কোনো মানে নেই, অযৌন জননও করে, এমনও বহু উদ্ভিদটা রয়েছে। তাহলে কোন উদ্ভিদটা যৌন জনন করে? সাধারণত হায়ার প্ল্যান্টস বা যাদেরকে আমরা ক্লাস 11 একটা পড়েছি, প্ল্যান্ট কিংডম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে পড়েছি যে এনজিওস্পার্ম, তারা কিন্তু সব এই যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করে থাকে। তো আমরা এনজিওস্পার্মের উদাহরণ এখন যাবো না, ওগুলো ক্লাস 11 অলরেডি রয়েছে। তো সাধারণত আমরা বাড়ির বাইরে যে সমস্ত গাছপালা দেখি, তাদের ম্যাক্সিমামই কিন্তু এনজিওস্পার্মের উদাহরণ পাই, হায়ার প্ল্যান্টসের উদাহরণ। তাহলে সপুষ্পক উদ্ভিদ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেই সমস্ত উদ্ভিদ যাদের ক্ষেত্রে ফুল হয়, অর্থাৎ ফ্লাওয়ার্স প্রেজেন্ট থাকে, তারাই কিন্তু এই যৌন জননে পার্টিসিপেট করে। তার মানে এনজিওস্পার্ম কারা বা হায়ার প্ল্যান্টস কারা? যাদের ক্ষেত্রে ফুল রয়েছে, অর্থাৎ ফ্লাওয়ার্স প্রেজেন্ট রয়েছে। এই পুরো যে চ্যাপ্টারটা রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এর প্রথম পার্টে আমরা এই শুধুমাত্র ফ্লাওয়ার সম্পর্কেই পড়বো বা ফুল সম্পর্কেই পড়বো, যে কিভাবে যৌন জননটা এরা সম্পূর্ণ করে থাকে। তো এই যে ফ্লাওয়ার বা ফুল, এবার একটা প্রশ্ন হচ্ছে যৌন জননের জন্য তো গ্যামেট ফর্মেশন দরকার, বা যৌন জননে কোনো একটা অঙ্গ থাকা দরকার। কোনো অঙ্গ যদি না থাকে তাহলে যৌন জনন কি করে হচ্ছে? সেটা হচ্ছে এই ফ্লাওয়ার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যৌন জননের অঙ্গ, বা এটাকে আমরা বলতে পারি
যৌন জনন অঙ্গ অর্থাৎ ফ্লাওয়ারের মাধ্যমে কিন্তু উদ্ভিদরা কি করে থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন করে থাকে। তো এই ফ্লাওয়ার সম্পর্কে একটা ছোটখাটো ধারণা আমাদের দিতে হবে, ছোটখাটো না, খুব ইম্পর্টেন্ট ধারণা, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এই ফ্লাওয়ারের কটা পার্ট। একটা ফ্লাওয়ারকে 4টে স্তবকে ভাগ করা হয়, 4টে পার্ট রয়েছে, একটা ফ্লাওয়ারের 4টে পার্ট রয়েছে বা 4টে স্তবকে ভাগ করা হয়। এই 4টে স্তবক খুব ইম্পর্টেন্ট। এই 4টে স্তবক হচ্ছে, একটা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তো এটা যদি লিখে নিই, একটা হচ্ছে বৃতি, বৃতিকে আমরা ইংলিশে বলে থাকি ক্যালিক্স, বাংলাটা আর ইংলিশটা দুটোটা খুব ইম্পর্টেন্ট। বৃতি, একটাকে আমরা বলে থাকি দলমণ্ডল, দলমণ্ডলকে আমরা বলে থাকি কোরোল্লা, আর 3 নম্বর হচ্ছে পুংস্তবক, পুংস্তবক যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এন্ড্রোসিয়াম, আর স্ত্রীস্তবককে আমরা বলে থাকি গাইনোসিয়াম। তাহলে একটা ফুলের 4টে পার্ট হয়ে থাকে, একটাকে আমরা বৃতি বা ক্যালিক্স বলে থাকি, একটাকে বলে থাকি দলমণ্ডল বা কোরোল্লা, একটাকে বলে থাকি পুংস্তবক বা এন্ডোসিয়াম, আর একটাকে বলে থাকি স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম। এবার হচ্ছে অনেক বইতে একটা টার্ম থাকে, সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ ফুল বা অসম্পূর্ণ ফুল, কোনো বইতে নাও থাকতে পারে। তো সম্পূর্ণ ফুল বা অসম্পূর্ণ ফুলটা কি? খুব ইজি একটা জিনিস, যে একটা ফুলের এই যে 4টে পার্ট বা 4টে স্তবক, এই 4টে স্তবকই যে সমস্ত ফুলে প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা বলতে পারি সম্পূর্ণ ফুল। আর যদি কোনো একটা স্তবক, দেখা গেল কোনো একটা ফুলের বৃতি নেই, তাহলে সেটাকে আমরা সম্পূর্ণ ফুল বলতে পারবো না, সেটা হবে কি অসম্পূর্ণ ফুল। এদের মধ্যে এই একটাই হিউজ ডিফারেন্স রয়েছে, যে 4টে স্তবকেই যে সমস্ত ফুলে প্রেজেন্ট থাকে তাদের বলা হয় সম্পূর্ণ ফুল, আর যাদের ক্ষেত্রে 4টের মধ্যে কোনো একটা অ্যাবসেন্ট থাকতে পারে, দুটো অ্যাবসেন্ট থাকতে পারে, 3টে অ্যাবসেন্ট থাকতে পারে, তাদেরকে বলা হয় অসম্পূর্ণ ফুল। এবার যে ফুল বা বৃতি, মানে ফুলের যে 4টে পার্ট, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এদের যদি আমরা সিকোয়েন্স জানতে চাই, তো কোশ্চেন আসতেই পারে যে সব থেকে বাইরে কোন স্তবকটা থাকে, কোন লেয়ার বা কোন পার্টটা থাকে, কোন স্তবক থাকে, সব থেকে ভেতরে কোন স্তবক থাকে। সেটার জন্য আমাদের ফুলের একটা জেনারেল স্ট্রাকচার, একটা ছবি আমাদের জানা দরকার। এই ছবিটা পরীক্ষাতে তো আসবে না, কিন্তু এই ছবিটা জানা থাকলে আমরা এর থেকে যে শর্ট কোশ্চেন্স গুলো হবে সেইগুলো ইজিলি করে ফেলতে পারবো। সেই ছবিটা যদি আমরা আঁকি, এরকম একটা যদি জেনারেল একটা ছবি আসলো, যেখান থেকে আমরা বলতে পারি এই যে এই পার্টটা একদম তলার দিকে রয়েছে, সেটাকে আমরা বলে থাকি বৃতি। আর এই যে একটা পার্ট যেটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে, বাইরের দিকে বেরিয়ে থাকা পার্টটাকে আমরা বলে থাকি দলমণ্ডল। আর এই যে একদম ভেতরের দিকে আছে, এই যে বাইরের দিকে এই আরেকটা স্ট্রাকচার রয়েছে, দলমণ্ডলের ভেতরের দিকে যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি পুংস্তবক। আর এই একদম ভেতরে যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে বলা হয় স্ত্রীস্তবক। আচ্ছা, তাহলে এখান থেকে যে প্রথম কোশ্চেন হতে পারে যে একটা ফুলের যদি আমরা পার্টকে ইনার টু আউটার বা আউটার টু ইনার সিকোয়েন্সে সাজাতে বলা হয়, সেক্ষেত্রে আমরা আরামসে বলতে পারবো সব থেকে বাইরে থাকে বৃতি, তারপরে থাকে দলমণ্ডল, তারপরে থাকে পুংস্তবক, আর সব থেকে ভেতরে থাকে কে? স্ত্রীস্তবক। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে একটা ফুলের সব থেকে বাইরের স্তবক কোনটা, সেটা হবে বৃতি, আর একটা ফুলের সব থেকে ভেতরের স্তবক কোনটা, সেটা হবে স্ত্রীস্তবক। এবার প্রত্যেকটা স্তবক সম্পর্কে আমাদেরকে ছোট ছোট করে জেনে নিতে হবে, মানে এখান থেকে তেমন ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে যে ফাংশন বেসিসে। আমরা বৃতিটা দিয়ে শুরু করব। ফার্স্টে বৃতি বা বৃতিকে আমরা ক্যালিক্স বলি, বৃতিকে আমরা ক্যালিক্স বলে থাকি। এখন যেহেতু 12 এ উঠে গেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে ইংলিশ টার্মস গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো বৃতি সম্পর্কে যখন শুরু করছি, আমরা ফার্স্টে স্ট্রাকচার দেখে বুঝতে পারছি বৃতি একটা বাইরের দিকে একটা স্তবক, একটা ফুলের বাইরের দিকের অংশ। তার মানে বৃতিকে তো প্রথম পয়েন্ট বৃতি থেকে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এটা সব থেকে বাইরের স্তবক, সব থেকে বাইরের স্তবক। এটা আমি সবার আগে বলতে পারবো বৃতি সম্পর্কে। কিন্তু বৃতি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বৃতি বা যে কোনো যে 4টে স্তবক আমরা এখানে করবো, সবার যেটা সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ফাংশন, এর কাজ কি। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে
বৃদ্ধির সিঙ্গেল ইউনিট বা সিঙ্গুলার ফর্ম, আমরা এটা সিঙ্গুলার ইউনিট বলছি, সেটা হচ্ছে আমাদের বৃত্তাংশ। মানেটা কি? বৃত্তাংশ মানে হচ্ছে অনেকগুলো বৃত্তাংশ মিলে একটা বৃত্তি তৈরি। মানে এখানে আমরা যেটা দেখছি বৃত্তি, এই একটাকে বৃত্তি বলা হচ্ছে না, এই দুটোকে একসঙ্গে বৃত্তি বলা হচ্ছে। মনে করা হয় ম্যাক্সিমাম ফুলের মিনিমাম 5টা, অন্তত 5টা বৃত্তাংশ থাকে, অর্থাৎ এই 5টা বৃত্তাংশকে একসঙ্গে বলা হয় বৃত্তি, আর এক একটাকে বলা হয় বৃত্তাংশ। এবার অনেক বইতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যুক্ত বৃত্তি, মুক্ত বৃত্তি। খুব একটা টাফ কিছু না এটা। যে সমস্ত বৃত্তাংশ মানে কোন একটা ফুলে যে সমস্ত বৃত্তাংশ যুক্ত অবস্থায় থেকে একটা বৃত্তি তৈরি করে তখন তাকে যুক্ত বৃত্তি বলা হয়। আর যদি বৃত্তাংশ মুক্ত অবস্থায় থেকে বৃত্তি তৈরি করে তাহলে সেটাকে মুক্ত বৃত্তি বলা হয়। এছাড়া কিছুই নেই, খুব ইজি একটা ব্যাপার, এটা আমি লেখালাম না, জাস্ট বলে দিচ্ছি যে যখন বৃত্তাংশ যুক্ত অবস্থায় থেকে বৃত্তি তৈরি করে তখন তাকে বলা হয় যুক্ত বৃত্তি, আর যখন বৃত্তাংশ মুক্ত অবস্থায় থেকে বৃত্তি তৈরি করে তখন তাকে বলা হয় মুক্ত বৃত্তি। তার বৃত্তাংশ হচ্ছে কি সিঙ্গুলার ইউনিট, মানে অনেকগুলো বৃত্তাংশ মিলে একটা বৃত্তি তৈরি করে। এর ফাংশন খুব ইম্পর্টেন্ট। চারটে যে পার্ট আমরা করব, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, পুংস্তবক, স্ত্রীস্তবক, সবার ক্ষেত্রে কিন্তু তাদের ফাংশন খুব ইম্পর্টেন্ট। বৃত্তির ফাংশন একটা ফুলের বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকার মানে হচ্ছে এর ভেতরে যে পার্টগুলো রয়েছে এ তাদেরকে সুরক্ষা দেবে। সে বাইরের কোনো এনভায়রনমেন্টের কোনো প্রবলেম হোক বা আবহাওয়া মানে কোনো ঝড় জল বৃষ্টি বা কোনো ইনসেক্টের হাত থেকে হোক, বাইরের কোনো আঘাত থেকে ভেতরের যে বিভিন্ন পার্টস রয়েছে তাদেরকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া, অর্থাৎ প্রোটেক্ট করা হচ্ছে বৃত্তির মেইন কাজ। এই কারণে বৃত্তি সবার বাইরে থাকে। তো বৃত্তির ফার্স্ট ফাংশনটা আমি এটা লিখতে পারবো যে প্রোটেকশন, প্রোটেকশন প্রোভাইড করা। কিসের এগেইনস্টে? যে কোনো বাইরে ক্লাইমেটসে যে কোনো প্রবলেমস হোক বা কোনো ইনসেক্টসের হাত থেকে হোক, এই যে ফুলকে বাঁচানোই হচ্ছে বৃত্তির প্রধান কাজ। আর একটা হচ্ছে বৃত্তি, যদি আমরা কোনো একটা ফুল নিই দেখবো যে বৃত্তির রং হয় সবুজ, ম্যাক্সিমাম ফুলের বৃত্তির রং হয়ে থাকে সবুজ, সবুজ রঙের হয়ে থাকে। আর আমরা জানি যে সবুজ রঙের মধ্যে উদ্ভিদের যে সবুজ রং সেখানে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, আর ক্লোরোফিল সানলাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস করে থাকে, অর্থাৎ সালোক সংশ্লেষ করে থাকে। তো বৃত্তিও তো সবুজ রঙের, তার মানে বৃত্তির মধ্যে ক্লোরোফিল রয়েছে। এই বৃত্তিতে যখন সানলাইট এসে পড়বে তো সূর্যের আলোর প্রেজেন্সে বৃত্তিও তার মানে ফটোসিনথেসিস করে থাকবে। তার মানে বৃত্তির আরেকটা ফাংশন হলো হচ্ছে হেল্প ইন ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষে কিন্তু সাহায্য করে থাকে। তার মানে তাহলে বলতে পারি বৃত্তির দুটো ফাংশন কি কি, একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া আর একটা হচ্ছে ফটোসিনথেসিস করা। তাহলে যদি শর্ট কোশ্চেন আসতে পারে বৃত্তির কোন, এরকম ভাবে আসতে পারে যে নিম্নলিখিত কোনগুলির মধ্যে, নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি বৃত্তির ফাংশন নয়। তো সেখানে আমাদের মাথায় রাখতে হবে প্রোটেকশন আর ফটোসিনথেসিস বাদে যে অপশনটা থাকবে সেটাই হবে কিন্তু তার অ্যানসার। তো নেক্সট আমরা পার্টে চলে যাব, সেটা হচ্ছে দলমণ্ডল। এটা হচ্ছে দলমণ্ডল। তো দলমণ্ডলে বা দলমণ্ডলকে আমরা ক্যালিক্স বলে থাকি। এই দলমণ্ডলে তো তার একটা সিঙ্গেল ইউনিট থাকার কথা, তাই না? যেমন বৃত্তির সিঙ্গেল ইউনিট হলো হচ্ছে বৃত্তাংশ, মানে অনেকগুলো বৃত্তাংশ মিলে একটা বৃত্তি তৈরি হয়। ঠিক সেরকমই অনেকগুলো দল মিলে, তার মানে এর যে সিঙ্গুলার ইউনিট হবে, এর যে সিঙ্গুলার ইউনিট হবে আমরা সেটাকে বলে থাকি দল বা পাপড়ি। দল বা পাপড়ি, দল বা পাপড়ি, ঠিক আছে? দল বা পাপড়ি মানে অনেকগুলো দল মিলে দলমণ্ডল তৈরি করবে। এক্ষেত্রেও ঠিক তাই, যদি দলগুলো যুক্ত অবস্থায় দলমণ্ডল তৈরি করে তখন তাকে যুক্ত দল বলা হবে, আর যদি দলগুলো মুক্ত অবস্থায় থেকে দলমণ্ডল তৈরি করে তখন তাদের মুক্ত দল বলা হবে। এছাড়া কিছু নেই। এরও ফাংশন খুব ইম্পর্টেন্ট। দলমণ্ডলের ফাংশন যদি আমরা দেখি, তো দল বা দলমণ্ডল, আমরা পাপড়ি জানি, ফুলের একটা পাপড়ি হয়, সেই ফুলের পাপড়ি হয় বিভিন্ন রঙের, কালারফুল হয়ে থাকে। আর কালারফুল হওয়ায় তারা খুব ইজিলি ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। আর আমরা এটাও জানি যে ইনসেক্টদের দ্বারাই কিন্তু পলিনেশন হয়ে থাকে, অর্থাৎ পরাগযোগ ঘটে থাকে। তার মানে দলমণ্ডল বা পাপড়ি এই কিন্তু ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে পলিনেশন অর্থাৎ পরাগযোগে সাহায্য করে। তার মানে দলের একমাত্র সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন যেটা, সেটা হলো হচ্ছে হেল্প ইন পলিনেশন, পরাগযোগে সাহায্য করা। তাহলে এর ফাংশন হচ্ছে কি পলিনেশন, পলিনেশন হচ্ছে ফাংশন। তাহলে বৃত্তির ফাংশন ছিল প্রোটেকশন আর ফটোসিনথেসিস, আর দলমণ্ডলের ফাংশন হলো হচ্ছে পলিনেশন। এবার 3 নম্বর স্তবক এবং আমাদের আজকের ক্লাসের লাস্ট স্তবক, সেটা হলো হচ্ছে
পুংস্তবক বা এনজিওসিয়াম। পুংস্তবক বা এনজিওসিয়ামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো আমরা বৃত্তি পড়ে ফেলেছি, দলমণ্ডল পড়ে ফেলেছি, তাদের সম্পর্কে জেনেছি এবং তাদের ফাংশনসও জেনেছি। এবার আমরা শুরু করছি পুংস্তবক, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে বৃত্তি আর দলমণ্ডলের থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা আমার মধ্যে বুঝতে হবে। পুংস্তবকেরও একটা সিঙ্গেল ইউনিট থাকবে, যেমন বৃত্তির একটা সিঙ্গেল ইউনিট ছিল বৃত্তাংশ, যেমন অনেকগুলো বৃত্তাংশ মিলে বৃত্তি তৈরি হয়, অনেকগুলো দল মিলে দলমণ্ডল তৈরি হয়, ঠিক তেমনই অনেকগুলো পুংকেশর। পুংকেশরের ইংলিশ টার্মটা খুব ইম্পর্টেন্ট, স্টেমেন। স্টেমেন স্টেমেন বা পুংকেশর ডাইরেক্ট কিন্তু বাংলাতে স্টেমেন হিসেবে লিখে দেয় কোশ্চেনে, স্টেমেন বা পুংকেশর, এটা বাংলাতে হচ্ছে পুংকেশর। তো অনেকগুলো স্টেমেন মিলে কিন্তু তৈরি হচ্ছে কি পুংস্তবক। তো আমাদের স্টেমেনের স্ট্রাকচারটা আগে একটু দেখে নিই। এটা হচ্ছে ইজি স্ট্রাকচার, এটা হচ্ছে একটা স্টেমেনের স্ট্রাকচার, এটাকে আমরা একটা সিঙ্গেল স্টেমেন বলছি। তো এই যে স্টেমেনের এই যে স্ট্রাকচার, এই যে পার্ট, এইটাকে বলা হয় হচ্ছে কি ফিলামেন্ট। এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট বা পুংদণ্ড বা এরকম কিছু একটা বলা হয় বাংলাতে। আর এই যে ওপরের পার্টটা, এইটাকে বলা হয় অ্যান্থার। খুব ইম্পর্টেন্ট অ্যান্থার। অ্যান্থার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্থার। তো পুংস্তবক যা অনেকগুলো পুংকেশর নিয়ে তৈরি, পুংকেশরকে বলা হচ্ছে স্টেমেন। স্টেমেনে যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে আমরা পাবো ওপরের পার্টকে বলা হয় অ্যান্থার, আর নিচের যে পার্ট সেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। অনেক বড়দের ক্লাসে এবং অনেক পরে গিয়ে আমরা জানতে পারবো এখানে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় কানেকটিভ। তো সেটা সম্পর্কে ক্লাস 12 জানার কোনো দরকার নেই, যে ফিলামেন্ট আর অ্যান্থারকে সেটা কানেক্ট করছে, তাই সেটাকে বলে কানেকটিভ। তো আমাদের সিলেবাসে ফিলামেন্ট আর অ্যান্থারই আছে। তো ফিলামেন্ট বুঝতেই পারছি যে একটা দণ্ডাকার স্ট্রাকচার, একে পুংদণ্ড বলা হয়, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্থার। অ্যান্থারের স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারছি যে এই ফিলামেন্টের উপরে রয়েছে, মানে স্টেমেনের সবথেকে উপরের পার্টকে আমরা বলে থাকি কি অ্যান্থার। আর অ্যান্থারে যদি আরেকটা জিনিস আমরা দেখি স্ট্রাকচারে, এখানে কিন্তু দুটো লোব রয়েছে, এই একটা লোব রয়েছে, এই একটা, মানে দুটো লোব রয়েছে। তার মানে আমরা বলতে পারি অ্যান্থার কিন্তু বাইলোবড হয়। বাইলোবড হয় অর্থাৎ অ্যান্থারে দুটো খণ্ড প্রেজেন্ট থাকে। অ্যান্থারে কিন্তু দুটো খণ্ড প্রেজেন্ট থাকে, দুটো খণ্ড প্রেজেন্ট থাকে, এবং প্রত্যেকটা খণ্ডে দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, ইংলিশ টার্মটাই লাগবে। প্রত্যেকটা লোবে দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম প্রেজেন্ট থাকে। তাহলে একটা স্টেমেনে যে অ্যান্থার রয়েছে, সেই একটা অ্যান্থারে দুটো লোব থাকে, একটা অ্যান্থারে দুটো লোব থাকে, একটা লোবে দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। তাহলে টোটাল কটা থাকবে অ্যান্থারে, কটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকবে টোটাল? তাহলে টোটাল কিন্তু 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকবে অ্যান্থারের মধ্যে, মানে একটা অ্যান্থারে টোটাল 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, আর এক একটা লোবে দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। এবারে এই ছবি থেকে যদি আমি একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে তুলে নিয়ে আসি, তাহলে এটা দেখতে একটা এরকমই জিনিস, একটা জাস্ট একটা রাউন্ড স্ট্রাকচার, একটা সার্কুলার স্ট্রাকচার। তো এর মধ্যে বেশ কিছু টিস্যু থাকে, এই টিস্যুগুলোকে বলা হচ্ছে স্পোরোজিনাস টিস্যু। এই যে টিস্যু, এই টিস্যুগুলোকে বলে স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজিনাস টিস্যু, এই ইংলিশ টার্মগুলো জানা দরকার, ইংলিশ টার্মগুলো ইম্পর্টেন্ট। এই এটাকে বলে স্পোরোজিনাস টিস্যু, অর্থাৎ এটাকে যদি সামারি করা হয় তাহলে পুংস্তবক যা অনেকগুলো পুংকেশর দিয়ে তৈরি বা স্টেমেন দিয়ে তৈরি, সেই স্টেমেনের উপরের পার্টকে আমরা বলে থাকি অ্যান্থার। অ্যান্থারে দুটো লোব বা বাইলোব বা দুটো লোব স্ট্রাকচার হয়ে থাকে, যেখানে প্রতিটা খণ্ডে অর্থাৎ প্রতিটা লোবে দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। অর্থাৎ একটা অ্যান্থারে টোটাল 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে আমি যখন বাইরে নিয়ে এলাম তখন দেখলাম যে এর ভেতরের দিকে থাকে স্পোরোজিনাস টিস্যু, একদম ভেতরের দিকে থাকে স্পোরোজিনাস টিস্যু। এটা পরবর্তী ক্লাসে আমরা আরো ভালো করে জানবো স্পোরোজিনাস টিস্যু কি। আর যদি আমরা দেখি এই মাইক্রোস্পোরেঞ্জিয়াম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ফুলে পুংস্তবকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এই কারণে একে প্রোটেক্ট করার জন্য টোটাল 4টে কভারিং থাকে। তো যদি আমি মাইক্রোস্পোরেঞ্জিয়ামের কথা বলে থাকি, যদি আমি মাইক্রোস্পোরেঞ্জিয়ামের কথা বলি, তো এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের সেন্টারে, একদম সেন্টারে কি প্রেজেন্ট থাকে, সেন্টার বা কেন্দ্রে কি প্রেজেন্ট থাকে, স্পোরোজিনাস টিস্যু প্রেজেন্ট থাকে, স্পোরোজিনাস টিস্যু প্রেজেন্ট থাকে।
আর একে কভার করার জন্য কটা কভারিং প্রেজেন্ট থাকে? 4টে কভারিং প্রেজেন্ট থাকে। 4টে কভারিং এর ইংলিশই নাম হয়, এর কোনো বাংলা নাম নেই। 4টে কভারিং এর ইংলিশ নাম হয়ে থাকে। তো 4টে কভারিং কি? আমরা একদম আউটার থেকে ইনার দিকে যাচ্ছি। একদম বাইরের যে কভারিং সেটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, এপিডার্মিস। কোশ্চেনে কিন্তু এপিডার্মিসটাকে বাংলায় লিখে দেবে, এপিডার্মিস। তার ভেতরে কভারিং হয়ে থাকে হচ্ছে এন্ডোথিসিয়াম। এন্ডোথিসিয়াম। তার ভেতরে থাকে হচ্ছে মিডল লেয়ার। মিডল লেয়ার। আর সব থেকে ভেতরে অর্থাৎ মাইক্রোস্পোরেঞ্জিয়ামের সব থেকে কাছে থাকে ট্যাপেটাম। ট্যাপেটাম। তো এপিডার্মিস, প্রত্যেকটা লেয়ারকে আমরা অল্প অল্প করে জানবো তাদের সম্পর্কে। যে এপিডার্মিস একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম যদি আঁকি, এটা যেটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম হয়, সব থেকে বাইরের যে লেয়ার, সেই বাইরের লেয়ারটাকে আমি বলছি কি এপিডার্মিস। তাহলে এখান থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে সব থেকে বাইরের লেয়ার হয়ে থাকে এপিডার্মিস। প্রথম কোশ্চেন এখান থেকে হতে পারে যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের আউটার কভারিং এর নাম কি? সেটা হয় এপিডার্মিস। এবং এটা হয়ে থাকে সিঙ্গেল লেয়ার। এটা হয়ে থাকে সিঙ্গেল লেয়ার, অর্থাৎ সিঙ্গেল সেল, একটা সেল নিয়ে তৈরি হয়ে থাকে এপিডার্মিস। তারপরে থাকে হচ্ছে এন্ডোথিসিয়াম। তারপরের যে লেয়ার অর্থাৎ সেকেন্ড লেয়ার সেটা হচ্ছে এন্ডোথিসিয়াম। এন্ডোথিসিয়াম। এন্ডোথিসিয়ামও সিঙ্গেল লেয়ার হয়ে থাকে। তার মানে এপিডার্মিস এবং এন্ডোথিসিয়াম দুটোই কিন্তু একটা মাত্র লেয়ার নিয়ে তৈরি হয়। এই দুটো হয়ে থাকে সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার। তারপরে থাকে মিডল লেয়ার। মিডল লেয়ার হয়ে থাকে ডাবল লেয়ার। সব থেকে ইম্পর্টেন্ট তো এটাই, এটা হয়ে থাকে ডাবল লেয়ার। অনেক বইতে এটা 1 থেকে 3টে লেয়ার লেখা থাকে, যে অনেক বইতে লেখা থাকে যে 1 থেকে 3টে লেয়ার নিয়ে তৈরি হয়ে থাকে হচ্ছে মিডল লেয়ার। একই ব্যাপার, মোটমাট এটা জানতে হবে যে এপিডার্মিস আর এন্ডোথিসিয়াম এই দুটো সিঙ্গেল লেয়ার হয়ে থাকে, একটা মাত্র স্তর নিয়ে তৈরি। আর মিডল লেয়ার যেটা, সেটা ডাবল স্তর নিয়ে তৈরি, অর্থাৎ ডাবল লেয়ার, বা এখানে 1 থেকে 3টে লেয়ার প্রেজেন্ট থাকতে পারে। এই যে এইটাকে বলা হয় মিডল লেয়ার। মিডল লেয়ার। আর এই 3টে লেয়ারই একটাই কাজ করে, সেটা হচ্ছে প্রোটেকশন করে। কাকে প্রোটেকশন দেয়? মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে প্রোটেকশন দেয় এই 3টে লেয়ার। আর সব থেকে ভেতরে থাকে ট্যাপেটাম। তাহলে এখান থেকে একটা সিকোয়েন্সের কোশ্চেন আসতে পারে, আউটার টু ইনার লেয়ারের সিকোয়েন্স। সেখানে সব থেকে বাইরে এপিডার্মিস, তারপরে এন্ডোথিসিয়াম, তারপরে মিডল লেয়ার, আর সবার ভেতরে ইনার মোস্ট হয়ে থাকে ট্যাপেটাম। এটাকে ঘুরিয়ে আরেকবার কোশ্চেন করা যেতে পারে যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের সব থেকে কাছে কোন লেয়ার থাকে, সেটাও হবে ট্যাপেটাম। এখানে আরেকটা কোশ্চেন করা যেতে পারে যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামে কোন লেয়ার ডাবল লেয়ার হয়ে থাকে বা একের বেশি লেয়ার প্রেজেন্ট থাকে, সেটার অ্যান্সার হবে মিডল লেয়ার। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে নিম্নলিখিত, এখানে একটা বুদ্ধিমাটা কোশ্চেন করা যেতে পারে যে এই 4টে লেয়ারের অপশন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে কোন লেয়ারটা প্রোটেকশন দেয় না মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে। অ্যান্সার হবে ট্যাপেটাম। কারণ আমি এখানে লিখে দিয়েছি 1 2 3 তিনটে লেয়ারের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। ট্যাপেটামের প্রোটেকশনে কোনো রোল নেই। ট্যাপেটাম সব থেকে ইনার মোস্ট লেয়ার হয়ে থাকে, সিঙ্গেল লেয়ার হয়ে থাকে। একমাত্র মিডল লেয়ার সেই লেয়ার যার ক্ষেত্রে একের বেশি লেয়ার প্রেজেন্ট, বাকি তিনটেই কিন্তু সিঙ্গেল লেয়ার হয়ে থাকে। তো এখান থেকে কোশ্চেন করলে কিন্তু খুব ইজিলি করা যাবে। তো এটা যদি মাইক্রোস্পোরেঞ্জিয়াম হয়ে থাকে, তো তার সব থেকে ভেতরের যে লেয়ার, এটা যদি মাইক্রোস্পোরেঞ্জিয়াম হয়ে থাকে, তার সব থেকে কাছের যে লেয়ার, সেটাকে আমরা বলে থাকি ট্যাপেটাম। সেটাকে আমরা বলে থাকি ট্যাপেটাম। আর ট্যাপেটাম থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু ট্যাপেটাম থেকে কোশ্চেন আসে। তো ট্যাপেটামে সব মেন ফার্স্ট টপিক যেটা সব থেকে ইনার মোস্ট লেয়ার হয়, সব থেকে ইনার মোস্ট লেয়ার, সব থেকে ভেতরের লেয়ার, ভেতরের কভারিং, সব থেকে কাছের কভারিং কার? মাইক্রোস্পোরেঞ্জিয়ামে সব থেকে কাছের কভারিং হয়ে থাকে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ট্যাপেটাম সম্পর্কে জানতেই হবে, ট্যাপেটাম মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার হয়ে থাকে, অর্থাৎ ট্যাপেটামে 2 বা তার বেশি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। তো ট্যাপেটাম কিন্তু একটা মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার, মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার হয়ে থাকে। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার কে কার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ট্যাপেটামের ক্ষেত্রে দেখা যায়। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ট্যাপেটাম সম্পর্কে এই কথাটা, যে মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার হয়ে থাকে।
এবার আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এদের ফাংশন আমি জেনে গেছি যে এই তিনটে লেয়ারের ফাংশন হচ্ছে প্রোটেকশন দেওয়া, তাহলে ট্যাপেটামের তো একটা ফাংশন থাকা দরকার। তো ট্যাপেটামের ফাংশন হচ্ছে যেটা আমি উপরে লিখছি, সেটা হচ্ছে ট্যাপেটামের ফাংশন অফ ট্যাপেটাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাংশন অফ ট্যাপেটাম, কারণ এই তিনটে লেয়ারের ক্ষেত্রে একটাই কাজ, সেটা হচ্ছে প্রোটেকশন করা। আর ট্যাপেটামের ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই ট্যাপেটামের যদি ফাংশন আমরা দেখতে পারি, যেটা এই ক্লাসে আমরা তার সম্পর্কে কিছুই বুঝতে পারবো না এই ফাংশন সম্পর্কে, কিন্তু জেনে রাখা দরকার, তাহলে নেক্সট ক্লাসে খুব সুন্দর করে আমরা সেটা বুঝতে পারবো। মেন কাজ কি, আমরা একটা জিনিস জানি যে আজকেই পড়েছি যে দলমণ্ডলে যে পাপড়িটি থাকে বা দল থাকে, সে ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে পলিনেশন ঘটায়। তো পলিনেশনটা যে ঘটছে তাতে কি মানে পরাগ যোগ ঘটায়। পরাগ যোগে কি দরকার, পরাগ যোগ ঘটার জন্য কি হয়, ইনসেক্টটা কি নিয়ে যায়, ইনসেক্টটা নিয়ে যায় পোলেন গ্রেইন। এই পোলেন গ্রেইন যেটা পুংস্তবকে প্রেজেন্ট থাকে, সেই পোলেন গ্রেইন বা পরাগ রেণুটা সেটা কিন্তু ইনসেক্টটা নিয়ে যায়, একটা ফুল থেকে আরেকটা ফুলে ক্যারি করে। তো এই যে পোলেন গ্রেইন, এই পোলেন গ্রেইনটা কিন্তু যেমন আমরা একবারে ম্যাচিওর হই না, ঠিক তেমনই কিন্তু পোলেন গ্রেইনও কিন্তু প্রথম থেকে ম্যাচিওর থাকে না, তাকেও ম্যাচিওর হতে হয়। আর কোনো কিছুকে ম্যাচিওর হতে গেলে নিউট্রিশন দরকার, বিভিন্ন তার যেগুলো ইম্পর্টেন্ট, তার যেগুলো নেসেসারি সেইগুলো দরকার। এই নিউট্রিশনটা কিন্তু প্রোভাইড করে ট্যাপেটাম। তার মানে মেইন এবং প্রথম ফাংশন সেটা হচ্ছে এই নিউট্রিশন প্রোভাইড করে। নিউট্রিশন প্রোভাইড করে কাকে প্রোভাইড করে, পোলেন গ্রেইনকে। কিন্তু পোলেন গ্রেইনকে নিউট্রিশন প্রোভাইড করে। এখান থেকে আরেকটা কোশ্চেন করা যেতে পারে যে কোন একটা ফুল, সেই ফুলে যদি ট্যাপেটামকে আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পোলেন গ্রেইন তৈরি হবে না? হবে। অ্যান্সার হবে পোলেন গ্রেইন তো তৈরি হবে, কিন্তু সেই পোলেনটা ম্যাচিওর হবে না, কারণ সে নিউট্রিশন পাবে না। আর যখন কোনো পোলেন গ্রেইন ম্যাচিওর হচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তাহলে সেই পরাগটা যখন অন্য কোনো ফুলের স্ত্রীস্তবকে গিয়ে পড়বে, সে কিন্তু ফুল তৈরি করতে পারবে না, অর্থাৎ সে কিন্তু পলিনেশন করতে পারবে না, অর্থাৎ সেই পোলেনটা হয়ে যাবে স্টেরাইল। অর্থাৎ সে তার সমস্ত কিছু সেম থাকবে, সে জাস্ট ম্যাচিওর না হয়, সে পলিনেশনের যে পাওয়ারটা সে পোলেনে সেটা থাকবে না। তো ফাংশন অফ ট্যাপেটামের প্রথম ফাংশনটা বুঝে গেলাম যে পোলেন গ্রেইন ম্যাচিওর হওয়ার জন্য যে নিউট্রিশনটা দরকার সেটা প্রোভাইড করে ট্যাপেটাম। আর একটা জিনিস, যখন আমরা পোলেন গ্রেইনকে পড়বো নেক্সট ক্লাসে, তখন আমরা জানবো যে পোলেন গ্রেইনের আউটার মোস্ট একটা লেয়ার থাকে, সেই আউটার মোস্ট লেয়ারটাকে বলা হয় এক্সাইন। এক্সাইন হচ্ছে পোলেন গ্রেইনের আউটার মোস্ট লেয়ার। এটা নেক্সট ক্লাসে আমরা জেনে যাব। এই এক্সাইনটা তৈরি হয় কি দিয়ে, স্পোরোপোলেনিন দিয়ে। এক্সাইনটা তৈরি হয় স্পোরোপোলেনিন, এটা একটা লেয়ার যেটা এক্সাইন তৈরি হওয়ার কাজে লাগে। স্পোরোপোলেনিন এগুলো নেক্সট ক্লাসে আসবে, যে যখন আমরা নেক্সট ক্লাসে পোলেন গ্রেইনটাকে পড়বো তখন এই স্পোরোপোলেনিন আসবে, এক্সাইন আসবে। এখন এইটুকুনি জানতে হবে যে ট্যাপেটাম এই এক্সাইন তৈরি হওয়ার জন্য যে স্পোরোপোলেনিনটা দরকার সেটা তৈরি করে দেয় ট্যাপেটাম। তারপর ট্যাপেটামের দুটো ফাংশন, খুব ইম্পর্টেন্ট ফাংশন যেটা, সেটা হচ্ছে পোলেন গ্রেইন ম্যাচিওর হওয়ার জন্য যে নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনটাকে প্রোভাইড করে কে, ট্যাপেটাম। আর এক্সাইন পোলেন গ্রেইনের যে আউটার লেয়ার পোলেন গ্রেইনেরই আউটার লেয়ার হচ্ছে এক্সাইন, এই এক্সাইনটাকে ফর্মেশন বা তৈরি করে দেয় কে, ট্যাপেটাম। এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আমাদের ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ফ্লাওয়ারের 4টে পার্ট, তারপরে দিলাম আমরা হচ্ছে পুংস্তবক, আমাদের যে এন্ড্রোসিয়াম বা পুংস্তবক, সেই পুংস্তবকের যে কভারিং গুলো বা পুংস্তবকের যে স্টেমেনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম প্রেজেন্ট থাকে, সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে কভারিং, সেখানে এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, মিডল লেয়ার আর ট্যাপেটাম। এই ট্যাপেটামের ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যাপেটামের ফাংশন কিন্তু পোলেন গ্রেইনকে নিউট্রিশন দেওয়া আর এক্সাইন লেয়ার তৈরি করে দেওয়া। তো আজকের ক্লাস এতদূরই। প্রত্যেকে এই চ্যানেলের সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, স্যারকে অবশ্যই সাপোর্ট করো এবং ফ্রিতে ভালো কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। সকলে মিলে যুক্ত থাকো। পড়ায় কোনো সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাই করে দেওয়া হবে যাতে তোমাদের কোনো রকম ডাউটস না থাকে। তো প্রত্যেকে চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থেকো নিজেদের ভালোর জন্য এবং চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাও। টাটা।